শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টা শুরু করেছিলাম এবং বিগত ক্লাসগুলোতে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অংশটার অনেকটা অংশই আমরা পড়েছি। এখন সামনের দিকে অগ্রসর হব। সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে একটা বড় অংশ জুড়ে আছে এক্স-রে সংক্রান্ত আলোচনা। তো এক্স-রে বিষয় নিয়ে আলোচনা করার আগে আমাদের আসলে এক্স-রেটা কিভাবে আবিষ্কৃত হয় এটা একটু জেনে নেব। আধুনিক পদার্থবিজ্ঞানে এক্স-রের আবিষ্কারটা কিন্তু একটা যুগান্তকারী। তো এটা সর্বপ্রথম উইলিয়াম রনজেন্ট আবিষ্কার করেন এবং কিভাবে আবিষ্কার করেন, আসলে উনি মূলত ক্যাথোড রশ্মির পরীক্ষা করছিলেন। ঘরোয়া ক্যাথোড রে সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখলেন যে এর পার্শ্বে যে একটা ধাতব পাত রাখা হয়, যেটা ছিল বেরিয়াম প্লাটিনো সায়ানাইডের। তো সেখানে এই পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে দেখলেন যে একটা প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে এবং এই প্রতিপ্রভা যে সৃষ্টি হচ্ছে এই ক্ষেত্রে আলাদা একটা তরঙ্গদৈর্ঘ্য, আলাদা ধর্ম প্রকৃতির একটা রশ্মি পাওয়া যাচ্ছে। আলটিমেটলি যেহেতু এইটার প্রকৃতি, ধর্ম, বৈশিষ্ট্য উনি জানতেন না, সেই ক্ষেত্রে উনি প্রাথমিকভাবে এটাকে নাম দিলেন এক্স-রে বা অজানা রশ্মি। এবং পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এক্স-রের বিভিন্ন প্রকৃতি, তার তরঙ্গদৈর্ঘ্য কেমন হবে, ভেদন ক্ষমতা কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা বলতে যে মোটামুটি সব কিছুই আমরা এক্স-রে সংক্রান্ত বিষয়গুলো পরবর্তীতে জানতে পারি। তাহলে নর্মালি যদি আমরা এক্স-রের যে সংজ্ঞাটার কথা চিন্তা করি, এক্স-রে সংজ্ঞাটা চিন্তা করতে গেলে হবে যে দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন দ্বারা যদি কোনো ধাতব প্লেটে আঘাত করা হয়, তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ নির্গত হচ্ছে। এই যে বিকিরণটা উৎপন্ন হচ্ছে, এই বিকিরণটাকে বলা হচ্ছে এক্স-রে বা অজানা রশ্মি বা রঞ্জন রশ্মি, যাই বলি না কেন। তো এক্স-রে সংজ্ঞাটা আমরা জানি। এক্স-রেকে আমরা আবার তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে দুইটা ভাগে ভাগ করছি। একটা কোমল এক্স-রে, একটা হলো কোমল এক্স-রে আর আরেকটা গিয়ে কঠিন এক্স-রে। দেখো, এই ক্ষেত্রে আমি আগেই বলেছি যে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে, তরঙ্গ দৈর্ঘ্য এক্ষেত্রে আসলে যে তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন হবে, এখানে বলা হচ্ছে যে কঠিন এক্স-রে এবং কোমল এক্স-রে, তার মানে এক্স-রের ক্ষেত্রে ভেদন ক্ষমতাও আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো কোমল এক্স-রের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা থাকবে 0.01 অ্যাংস্ট্রম থেকে এই অ্যাংস্ট্রম থেকে 0.1 অ্যাংস্ট্রম পর্যন্ত। এবং কঠিন এক্স-রের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা 1 অ্যাংস্ট্রমের আশেপাশে চিন্তা করা হয়। তো এই যে বিষয়টা গিয়ে মূলত কঠিন এক্স-রে এবং কোমল এক্স-রে বিষয়টার উপর ডিপেন্ড করে। আরেকটা বিষয় চিন্তা করা তাহলে আমি কঠিন এবং কোমলকে কিভাবে চিন্তা করতে পারি যে কোনটার ভেদন ক্ষমতা বেশি, কোনটার ভেদন ক্ষমতা বেশি। কঠিন এক্স-রেটার আমার তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু ভেদন ক্ষমতা অনেক বেশি। আমি যদি কঠিন এক্স-রেটার কথা চিন্তা করি, কঠিন এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য, কঠিন এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য গিয়ে এক্ষেত্রে বলা তরঙ্গ দৈর্ঘ্য কম এবং এখানে বলা ভেদন ক্ষমতা বেশি। আর কোমল এক্স-রেটার কথা যদি চিন্তা করি তাহলে এটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং এক্ষেত্রে ভেদন ক্ষমতা কম। তাহলে মূলত আমার কোনটা কঠিন এক্স-রে এবং কোনটা কোমল এক্স-রে, সেই বিষয়টা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। তাহলে আমরা দেখলাম যে এক্স-রেটা কি, এক্স-রেটা কয় প্রকার, মূলত তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে আমি তাকে গিয়ে দুই ভাগে ভাগ করা একটার ক্ষেত্রে যখনই তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তখন তার ভেদন ক্ষমতা বেশি হবে, আবার যখন তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তখন ভেদন ক্ষমতা কম হবে।
তোমাদেরকে এক্স রে এইটার উৎপন্ন কিভাবে হচ্ছে সেই যে ফিগারটা আছে সেই ফিগারটার দিকে একটু যদি চিন্তা করি, দেখো এখানে আমি আসলে এই এক্স রে উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার মাঝে একটা পরীক্ষা ছিল যে কুলিজ নল পদ্ধতি। এটা জাস্ট বোঝানোর জন্য দেখা একটা চিত্র অঙ্কন করেছি। এই চিত্রটাতে আমি এই অংশটাকে কিন্তু এখন মেনশন করিনি, এই একটা অংশকে মেনশন করিনি। এটা হচ্ছে গিয়ে তোমার অ্যানোড এবং এই অংশটা হচ্ছে গিয়ে ক্যাথোড। তাহলে এখন আমরা আসলে চিত্রটার দিকে যদি একটা খেয়াল করি তাহলে সেই বিষয়টা আমরা একটু দেখো যে এই যে চিত্রটা আছে, চিত্রটা একটা সরু কাঠনলের ভেতরে কিন্তু দুটো তড়িৎদ্বার রাখা আছে। একটা তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড এবং আরেকটা তড়িৎদ্বার হচ্ছে গিয়ে ক্যাথোড। এই ক্যাথোড তড়িৎদ্বারটাতে কি একটা ফিলামেন্ট আছে এবং এই ফিলামেন্টটা ফিলামেন্ট এফটাকে যখন আমি উত্তপ্ত করছি তা থেকে কিন্তু সে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। ইলেকট্রন নিঃসরণ হয়ে কি করা হচ্ছে যে এম একটা চোঙের কথা বিবেচনা করা হয়েছে এবং এই চোঙটাকে এমন ভাবে রাখা হলো যে চোঙটা থেকে ইলেকট্রনটা টি যে টার্গেট আছে টার্গেটের উপর কিন্তু আপতিত হচ্ছে এবং টার্গেটটাকে কি করা হচ্ছে 45 ডিগ্রি কোণে আনত রাখা হচ্ছে। ফলশ্রুতিতে আমার কি হচ্ছে, এক্ষেত্রে ইলেকট্রনের কিন্তু একটা প্রবাহ হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই টোটাল সার্কিটটাকে অ্যানোডের সাথে আমি একটা ব্যাটারি, একটা অ্যামিটার, একটা পরিবর্তনশীল রোধ করে কিন্তু একটা সার্কিট অঙ্কন করেছি এবং তার ফলে কিন্তু আমি এখান থেকে ইলেকট্রন এই সার্কিটের মাধ্যমে ইলেকট্রনটা নিঃসরণ হচ্ছে যখন উত্তপ্ত করা হচ্ছে। তাহলে এই বিষয়টা আমার হচ্ছে কুলিজ নল পদ্ধতিটা কিভাবে কাজ করে সেই বিষয়টাও আমার জানা হয়ে গেল। এখন আমি আসলে মানে এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে এই যে টার্গেট টি, এই টার্গেট টি কিন্তু উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ বিভব পার্থক্য বিশিষ্ট একটা প্লেট। আমার এটা মনে রাখতে হচ্ছে যে এফ হচ্ছে একটা ফিলামেন্ট যেটা হচ্ছে অ্যানোড এবং টার্গেট টিটা হচ্ছে গিয়ে এফটা হচ্ছে ক্যাথোড এবং অ্যানোডটা হচ্ছে গিয়ে উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ বিভব পার্থক্য বিশিষ্ট একটা প্লেট যা টার্গেট হিসেবে কাজ করছে। এবং তোমার পরবর্তীতে সার্কিটটা কেমন হলো সেই সার্কিটটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন এর পরবর্তীতে আসলে এই যে এক্স-রেটা উৎপন্ন হলো, এক্স-রে উৎপন্ন করার ক্ষেত্রে তো আমার এক্স-রের একটা তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ থাকবে। এই তরঙ্গ দৈর্ঘ্যের যে সমীকরণটা আছে সেটা আমি খুব শর্ট করে তোমাদের যদি চিন্তা করা হয়, এই যে ইলেকট্রনটা নির্গত হলো তাহলে তো আমার হচ্ছে ইলেকট্রনের একটা চার্জ থাকবে। ইলেকট্রনের চার্জটাকে যদি আমি ই দিয়ে মেনশন করি এবং ক্যাথোড ও অ্যানোডের মাঝে কিন্তু একটা বিভব পার্থক্য থাকবে। ক্যাথোড এবং অ্যানোডের যে বিভব পার্থক্যটা আছে এই বিভব পার্থক্যটাকে যদি ভি দিয়ে মেনশন করি, এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের যে সমীকরণটা আছে আমি ধরে নিচ্ছি যে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জটা কি ধরে নিয়েছি ই, এবং আরেকটা বিষয় হচ্ছে ক্যাথোড ও অ্যানোডের বিভব পার্থক্য, ভি। তাহলে ক্যাথোড এবং অ্যানোডের যেহেতু বিভব পার্থক্য ভি আছে, এই যে তাপীয় ইলেকট্রনটা আছে, তাপীয় ইলেকট্রনটা ক্যাথোড থেকে অ্যানোডে যাওয়ার সময় কি পরিমাণ শক্তি পাবে, ইভি পরিমাণ শক্তি লাভ করবে। তাহলে এই বিষয়টা আমি লিখতে পারি না যে এই যে তাপীয় ইলেকট্রন আছে, তাপীয় ইলেকট্রন ক্যাথোড হতে অ্যানোডে যখন যাচ্ছে যাওয়ার সময় কি পরিমাণ শক্তি তোমার হচ্ছে লাভ করবে, যাওয়ার সময় আমি জানলাম ইভি পরিমাণ শক্তি লাভ করে। ক্লিয়ার বিষয়টা কিন্তু আমরা এখন ইলেকট্রন
যখন আঘাত করছে তখন কিন্তু এর কিছু অংশ গতিশক্তি কি করবে, তাপশক্তি হিসেবে লক্ষ্যবস্তু শোষণ করবে এবং বাকি অবশিষ্ট অংশ কিন্তু এক্স-রেতে রূপান্তরিত হবে। আমি দেখলাম যে ইলেকট্রনটা লক্ষ্যবস্তুতে আঘাত করার ফলে কিছু অংশ কি করলো, সেটা তাপশক্তি হিসেবে তোমার গতিশক্তি তাপশক্তি হিসেবে কি করছে, শোষণ করতেছে এবং বাকি অংশটা কিন্তু এক্স-রেতে পরিণত হচ্ছে। তাহলে আমি এই ভাষাটুকু লিখলাম না, পরবর্তী অংশে যাই। তাহলে আমার আসলে ফাইনালি কি আসলো, ফাইনালি আসলো ক্যাথোড এবং অ্যানোডের মাঝে প্রযুক্ত ভোল্টেজ এবং সৃষ্ট এক্স-রে সর্বোচ্চ কম্পাঙ্কের মাঝে একটা সম্পর্ক পাবো। তাহলে আমরা লিখছি যে ক্যাথোড ও অ্যানোডের মধ্যে প্রযুক্ত ভোল্টেজ ও এই যে এক্স-রেটা যে উৎপন্ন হলো, সৃষ্ট এক্স-রে এর সর্বোচ্চ কম্পাঙ্কের মাঝে আমরা একটা সম্পর্ক পাই। সর্বোচ্চ কম্পাঙ্কের মাঝে সম্পর্ক ছিল। তাহলে এই ক্ষেত্রে আমি সম্পর্কটা কেমন পেতে পারি, আমরা সম্পর্কটা পেতে পারি কি হচ্ছিল, শক্তি ইভি ইকুয়াল টু আমার এইচ নিউ। আমরা কিন্তু এই সূত্রটা হচ্ছে অনেক আগে থেকে ইউজ করে আসছি। এইচ নিউ এটা আমরা জানি যে শক্তি ইকুয়াল টু এইচ নিউ পরিমাণ। তাহলে সেখান থেকে আমি তোমার নিউ ম্যাক্সিমামের পরিবর্তে কিন্তু আমি বসাতে পারি সি ডিভাইডেড বাই ল্যামডা ম্যাক্সিমাম, কারণ আমরা জানি যে নিউ ইকুয়াল টু হচ্ছে সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি, ল্যামডা ম্যাক্সিমাম ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এই সি ডিভাইডেড বাই ইভি। আবার যদি চিন্তা করি এর মিনিমাম অংশটা চিন্তা করব, তাহলে আমার এমন লিখতে পারি ল্যামডা মিনিমাম ইজ ইকুয়াল টু এই সি ডিভাইডেড বাই ইভি। এই যে ইকুয়েশনগুলো আছে, এই ইকুয়েশনটাই হচ্ছে এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য সংক্রান্ত সমীকরণ। শিক্ষার্থীরা, আমরা দেখো হচ্ছে এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্যের যে সমীকরণটা পেয়েছিলাম, এখানে হচ্ছে একবার ম্যাক্সিমাম অবস্থা আর একবার মিনিমাম অবস্থায় চিন্তা করেছি। দেখো এক্ষেত্রে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে গেলে আমি একটা বিষয় একটু চিন্তা করি যে ধর আমি যে সমীকরণটা পেয়েছি ল্যামডা মিনিমাম ইজ ইকুয়াল টু পেয়েছি হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ইভি, ঠিক আছে, এই অংশটা পাই। এখান থেকে আমরা ধরে নেই যে একটা অংশটাতে এখানে আমি প্রতিটা আলাদা আলাদাভাবে চিন্তা করছি। এইচ ইকুয়াল পেয়েছি আমি 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -34, এটা পেলাম। আমি আলোর ব্যাগ, সেটা কিন্তু জানি আলোর ব্যাগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এটা আমি জানি। আমি জানি হচ্ছে গিয়ে তোমার ই এর মানটা ছিল 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এই অংশটুকু আমি পেয়েছি। এখন আমি যদি এই টোটাল মানগুলো বসিয়ে দেই, তাহলে আমি কি তোমার হচ্ছে ল্যামডার মানটা বের করতে পারবো না, ল্যামডার মানটা বের করতে পারবো। তাহলে আমি এখানে হচ্ছে জাস্ট হচ্ছে মানগুলো বসিয়ে দিয়ে দেখি আমার আসলে ল্যামডার মানটা কেমন আসে। 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এই একটা বিষয়। এবং নিচে তোমার আসলো হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এটাকে যদি আমি টোটাল ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এবং নিচে আসবে v, এবং এটা হচ্ছে গিয়ে অ্যাংস্ট্রম। এবং আমরা একটা জিনিস কিন্তু জানি যে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -12 মিটার। দেখো এই ক্ষেত্রে এই যে মানটা, এই মানটা কিন্তু এক্স-রে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কোনো ইলেকট্রনের কেবলমাত্র একটা সংঘর্ষে এর চেয়ে বেশি শক্তি কিন্তু বের হতে পারে না, আমি এই মান থেকেও বলতে পারি।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এক্স-রে সংক্রান্ত ধারণাটা, এক্স-রে কিভাবে তোমার সংজ্ঞাটা জানলাম, কয় প্রকার জানলাম, পুলিশ নল পদ্ধতিতে কিভাবে কাজ করে সেটাও জানলাম, এবং এক্স-রে তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করে আমরা একটা বিষয় দেখলাম যে আমার একটা সংঘর্ষের ক্ষেত্রে এর চেয়ে বেশি শক্তি তোমার হারাতে পারবে না, সেই বিষয়টাও আমি জানলাম। মোটামুটি আমার কিন্তু এক্স-রে সংক্রান্ত ধারণা হয়ে গেল। এখন তোমরা বাসায় যেটা করবে সেটা হচ্ছে এক্স-রে ব্যবহারটা একটু দেখে নিবে, তাহলে আমাদের এক্স-রে সংক্রান্ত ধারণা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে একটু আলোচনা করব, আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত বিষয়। তো আলোক তড়িৎ ক্রিয়ার প্রথমেই আমি আসলে যদি সংজ্ঞাটার কথা চিন্তা করি, সংজ্ঞাটা কি হবে? যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তোমার কোনো আলোক রশ্মি যদি কোনো ধাতব পাতে আপতিত হয়, তাহলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হবে, এবং যতক্ষণ পর্যন্ত আলোটা আপতিত হবে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু ইলেকট্রনটা নিঃসৃত হবে। আলোক আপতন বন্ধ হয়ে গেল, ইলেকট্রন নিঃসরণ বন্ধ হয়ে যাবে। এই যে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তোমার আলোক রশ্মি ধাতব প্লেটে আঘাত করার ফলে ইলেকট্রন নিঃসরণের যে টোটাল প্রক্রিয়াটা, এই ঘটনাটাই হচ্ছে গিয়ে আলোক তড়িৎ ক্রিয়া। এবং আইনস্টাইনের ফটো ইলেকট্রিক যে সমীকরণটা আছে, আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোর জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত এই বিষয়গুলো জানার আগে আমরা যেমন সংজ্ঞাটা জানলাম, এর সাথে সাথে আমাদের আরো তিনটা বিষয় একটু জানা দরকার। একটা হচ্ছে সূচন কম্পাঙ্ক বা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক, এবং আরেকটা হচ্ছে তোমার নিবৃত্তি বিভব, এবং আরেকটা বিষয় হচ্ছে কার্য অপেক্ষক। এই তিনটা বিষয়ের আসলে সংজ্ঞা থেকেই আমরা কিন্তু এই বিষয়গুলো মোটামুটি ডিটেলস আমরা জেনে ফেলতে পারি। যখনই আমি সূচন কম্পাঙ্কর বিষয়টা বলা হচ্ছে, আলোক তড়িৎ ক্রিয়ার একটা কথা কিন্তু বলেছে যে যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্কের আলোক রশ্মি নিঃসরণের ফলে তোমার ইলেকট্রন আলোক রশ্মি তোমার আপতন হওয়ার ফলে ইলেকট্রন নিঃসরণ ঘটে। সূচন কম্পাঙ্কের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে প্রত্যেক ধাতুর ক্ষেত্রে কিন্তু একটা ন্যূনতম কম্পাঙ্ক আছে, এর চেয়ে কম কম্পাঙ্কে যদি তার উপর কোনো আলোক রশ্মি আপতিত হয়, তা থেকে ইলেকট্রন নিঃসরণ হবে না। এই যে ন্যূনতম কম্পাঙ্ক, যে কম্পাঙ্কে ধাতব পৃষ্ঠ থেকে আলোক রশ্মিটা তোমার নির্গত হতে পারে, এই কম্পাঙ্কটাকে বলা হচ্ছে সূচন কম্পাঙ্ক। এর পরের অংশটায় যদি আমরা খেয়াল করি, নিবৃত্তি বিভবের কথা বলা হচ্ছে। নিবৃত্তি বিভবের কথার ক্ষেত্রে দেখো, ফটো ইলেকট্রিক ইফেক্টের বিষয়টা যখন আমরা খেয়াল করি, ক্যাথোড এবং অ্যানোডের অংশটা কিন্তু চলে আসে। তো ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে তোমার যে ন্যূনতম ঋণাত্মক বিভব দিলে আলোর তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে। এখানে সংজ্ঞাটাতে কিন্তু আমি এটা বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আলোটা আপতিত হবে ঠিক ততক্ষণ পর্যন্তই তা থেকে ইলেকট্রন নিঃসরণ হবে। তাহলে ক্যাথোডের সাপেক্ষে অ্যানোড আমি সেই পরিমাণ ঋণাত্মক বিভব দিচ্ছি, যার ফলে তাৎক্ষণিকভাবে হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। এই বিভবটাকে বলা হচ্ছে গিয়ে নিবৃত্তি বিভব। শিক্ষার্থীরা, এর পরবর্তী অংশটা আমাদের কার্য অপেক্ষক নিয়ে আমরা চিন্তা করব। কার্য অপেক্ষকটা কি? যে কোনো ধাতব পৃষ্ঠ থেকে শূন্য ব্যাগ সম্পন্ন ইলেকট্রনটাকে তোমার নির্গত করতে একটা মিনিমাম শক্তির প্রয়োজন হয়, এবং এই যে শক্তিটা, এই শক্তিটা কি করছে যে একটা বস্তু থেকে তার ইলেকট্রনটাকে নির্গত করতেই কিন্তু ব্যয় হচ্ছে। এই শক্তিটাকে বলা হচ্ছে গিয়ে কার্য অপেক্ষক। তাহলে আমরা হচ্ছে গিয়ে আলোর তড়িৎ ক্রিয়া নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আইনস্টাইনের আলোক তড়িৎ সংক্রান্ত সমীকরণটা আলোচনা করার আগে কিন্তু আমরা তিনটা বিষয় একটু জেনে নিলাম। একটা হচ্ছে গিয়ে তোমার সূচন কম্পাঙ্ক, একটা হচ্ছে নিবৃত্তি বিভব, এবং আরেকটা হচ্ছে কার্য অপেক্ষক। দেখো, এই জায়গায় আমি আগে থেকে একটা চিত্র অঙ্কন করে রেখেছি।
এটা আমি ভাষাগুলো লিখবো না, জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো 1905 সালে আইনস্টাইন কিন্তু ফটো ইলেকট্রিক ক্রিয়া ব্যবহারের জন্য তিনি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা ব্যবহার করেন। মানে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট উনি ব্যাখ্যা করেছেন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর বেস করে। তো কোয়ান্টাম তত্ত্ব কি বলেছিল? কোয়ান্টাম তত্ত্ব বলেছিল যে শক্তির বিকিরণ বা শোষণ যাই বলি না কেন, যেটাই হোক না কেন, সেটা তোমার নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে না। হচ্ছে কিভাবে? যে বিচ্ছিন্নভাবে প্যাকেট আকারে শক্তির বিকিরণ বা শক্তির শোষণ হচ্ছে, এবং এই প্যাকেটকে বলা হচ্ছিল ফোটন। প্যাকেটগুলোকে ফোটন বা কোয়ান্টাম হিসেবে বিবেচনা করা হয়। আমরা কিন্তু ফোটন সংক্রান্ত আলোচনা পূর্বেই করে এসেছি, ফোটনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং এই যে ফোটন আকারে শক্তিটা নির্গত হচ্ছে, এর ফলশ্রুতিতে তোমার কি হচ্ছে, যে তা থেকে কি পরিমাণ শক্তি নির্গত হয় সেটা কিন্তু আইনস্টাইনের সমীকরণ থেকে বলা হয়েছিল। তো আমরা দেখো এখানে মানে ভাষাটা যদি দেখি, যে ফোটনের কম্পাঙ্ক, ফোটনেরটা একটা কম্পাঙ্ক ছিল, ফোটনের কম্পাঙ্কটাকে যদি আমি নিউ ধরে নেই, নিউ হলে আমার, তাহলে আমরা কি জানি কি পরিমাণ শক্তি নির্গত হয়? E = h নিউ পরিমাণ শক্তি নির্গত হয়। এটা কিন্তু আমরা প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব সেই অংশটা থেকে আমরা পেয়েছিলাম। এখন পরবর্তীতে একটা বিষয় বলা হচ্ছিল, যে এখানে একটা জিনিস দেখো, আইনস্টাইন কি বলেছেন? আইনস্টাইন এই অংশটাকে আরেকটু বলে দিই, hc / ল্যামডা, এখানে ইকুয়েশন নাম্বার দিয়ে দিচ্ছি হচ্ছে 1। এখন এই অংশটার দিকে আমি যদি চিত্রটার দিকে খেয়াল করি, তোমার ফোটনটা কি হচ্ছে? একটা পদার্থের একটা পরমাণুর উপর কিন্তু সে আপতিত হচ্ছে, এবং পরমাণুর উপর যখন আপতিত হচ্ছে, সে কি করতেছে? এই বিকিরণটা আপতিত হলে বিকিরণের একটা ফোটনের সাথে ওই ধাতুর যে পরমাণুটা আছে, পরমাণুটার মাঝে কিন্তু একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। এখানে যদি আমরা পরমাণু বিষয়টা বিবেচনা করি, এখানে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো, এই সংঘর্ষের পরে তোমার পরমাণুটা কি করছে? এই যে ফোটনের যে সমস্ত শক্তি ই আছে, সমস্ত শক্তি ই কে শোষণ করে নিচ্ছে। শোষণ করে নিয়ে পরমাণুর ভেতরে যে ইলেকট্রন আছে, সে তার ইলেকট্রনকে দিবে, এই যে শক্তিটা সে শোষণ করে নিল। এই বিষয়টা কিন্তু আমি এই ফিগারটা দেখে বলে দিচ্ছি। এখন এই ভাষাগুলো আমি কিন্তু বোর্ডে লিখলাম না, পরবর্তী অংশটা ম্যাথমেটিক্যাল অংশটা দেবে। যেহেতু হচ্ছে শক্তিটা ই পরিমাণ শক্তি কাকে নিয়ে দিচ্ছে? সে ইলেকট্রনকে নিয়ে দিচ্ছে। পরমাণু ই পরিমাণ শক্তিটা, ফোটনের শক্তিটাকে শোষণ করে নিয়ে দিচ্ছে হচ্ছে ইলেকট্রনকে। তাহলে এই অংশটায় আমি পরবর্তীতে লিখতে পারি যে ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নিঃসরণের জন্য ন্যূনতম কম্পাঙ্কটা যদি আমি নিউটন ধরে নিই, ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নিঃসরণের জন্য ন্যূনতম একটা কম্পাঙ্ক আছে। ন্যূনতম কম্পাঙ্ক নিউ নট হলে, আমি নিউ নট যদি চিন্তা করি, তাহলে ন্যূনতম ইলেকট্রনটাকে নিঃসরণ করছে। আমরা সংজ্ঞা পেয়েছিলাম কার্যাপেক্ষকের সংজ্ঞা, তাহলে এই বিষয়টা কার্যাপেক্ষকের সাথে চিন্তা করা যাচ্ছে। তাহলে নিউ নট হলে ধাতুর কার্যপেক্ষক, কি হবে? W0 = h নিউ নট। এটাকে আমি দিলাম হচ্ছে আরেকটা ইকুয়েশন নাম্বার। তাহলে দেখো এই বিষয়টা জানি। এখন আপতিত ফোটনের শক্তিটা কি ছিল? আপতিত ফোটনের শক্তিটা ই পরিমাণ ছিল। তো এই যে আপতিত ফোটনের যে শক্তি ই, সেটা যদি ধাতুর যে কার্যপেক্ষক W0 অপেক্ষা
বেশি যদি হয় তাহলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্সিমাম এবং সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম নিয়ে কিন্তু হচ্ছে নির্গত হবে। আমি আবার বিষয়টা বলে দিচ্ছি যে এই যে আপতিত ফোটনের শক্তি ই, আমি ভাষাটা দিচ্ছি, আপতিত ফোটনের শক্তি ই যদি ধাতুর কার্যপেক্ষ W0 থেকে বেশি হয় তবে ইলেকট্রন কি করবে, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা কি করবে, ধাতব যে পৃষ্ঠ আছে ধাতব পৃষ্ঠ হতে সর্বোচ্চ গতিশক্তিটাকে আমি কে ম্যাক্সিমাম দিয়ে আইডেন্টিফাই করছি। সর্বোচ্চ এখানে একটু স্কিপ হয়ে গিয়েছে, গতিশক্তি কে ম্যাক্সিমাম এবং সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম নিয়ে নির্গত হবে। তাহলে আমরা কিন্তু টোটাল বিষয়টাই মোটামুটি বলে ফেললাম যে আসলে কিভাবে যাচ্ছে। এখন দেখি এই যে সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ গতিশক্তি নিয়ে নির্গত হলো, তাহলে আমরা এই ক্ষেত্রে সমীকরণটা কেমন হবে সেই বিষয়টাকে একটু জানি। তো আমাদের সমীকরণের ক্ষেত্রে আমার কি বলা হয়েছিল, শক্তির নিত্যতা সূত্রটা এখন আমি ব্যবহার করব। তাহলে আমি কি জানি, শক্তির নিত্যতা সূত্রানুসারে আমরা লিখতে পারি E equal to K maximum plus of W0, অর্থাৎ তোমার শক্তি ইকুয়াল টু হচ্ছে তার গতিশক্তি প্লাস হচ্ছে গিয়ে তার যে কার্যপেক্ষক ছিল কার্যপেক্ষকটা। তাহলে এখান থেকে আমরা তো পেয়েছিলাম E equal to h nu পেয়েছিলাম, এবং K maximum ইকুয়াল টু জানি কি হাফ mv ম্যাক্সিমাম স্কয়ার, আমি সেই অংশটা বলতে পারছি, এবং কার্যপেক্ষকের ক্ষেত্রে ছিল এমন। তাহলে h nu minus of h nu not equal to 1/2 mv ম্যাক্সিমাম স্কয়ার। এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকেই কিন্তু বলা হচ্ছে আইনস্টাইনের ফটো তড়িৎ ক্রিয়া সংক্রান্ত যে সমীকরণটা আছে এই ফটো তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে আমি কি বলবো, আবার বলে দিচ্ছি যে এই সমীকরণটা হচ্ছে আইনস্টাইনের ফটো তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ। এখানে একটা বিষয় খেয়াল রাখবে, সমীকরণ এখানে একটা বিষয় খেয়াল রাখবে আসলে কোনটা কি সেই বিষয়টা। এখানে কিন্তু এই যে ভি ম্যাক্সিমাম নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ বেগটাকে বলা হচ্ছে। কে ম্যাক্সিমামটা হচ্ছে গিয়ে কি নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি, যেটার পরিবর্তে আমরা হাফ mv স্কয়ার বসিয়ে দিয়েছি, এবং একটা হচ্ছে গিয়ে ফটো ইলেকট্রনের তোমার ভর। তাহলে এটা হচ্ছে গিয়ে আসলে আইনস্টাইনের ভর শক্তি, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট সংক্রান্ত যে সমীকরণটা আছে ফটো ইলেকট্রন সমীকরণ সংক্রান্ত সমীকরণটা এইভাবে আসলো। এখন ফটো ইলেকট্রিক ইফেক্টটা আসলে আরেকটা বিষয় হচ্ছে এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যায় কিন্তু চিরায়ত তরঙ্গ তত্ত্বের কিছু ব্যর্থতা আছে। এই ব্যর্থতাটা কি, সেই ব্যর্থতাটা আমাদের একটু জানা দরকার। এই ব্যর্থতার মাঝে একটা ব্যর্থতা হচ্ছে যে ফটো ইলেকট্রিক ইফেক্টে বলা হচ্ছে কোনো স্থানের ভেতর দিয়ে কোনো স্থানের মধ্য দিয়ে তোমার বিস্তার করে কোনো বিকিরণ, তখন হচ্ছে এইটা কি বলা হচ্ছে যে শক্তি কণা রূপে বিস্তার করে এবং হচ্ছে আলোর
বেগে কিন্তু সেটা গতিশীল হয়, যা চিরায়ত যে পদার্থবিজ্ঞান আছে সেটার সাথে একই রকম হয় না। আরেকটা বিষয় বলা হচ্ছে যে পরীক্ষালব্ধ উপায় থেকে আমাদের জানা গিয়েছিল যে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি রশ্মিটা তোমার যখন সোডিয়াম ধাতুর উপর আপতিত হয় তখন কি বলা হচ্ছে, এই ফটোইলেকট্রিক ইফেক্ট অনুযায়ী বলা হচ্ছে যে সাথে সাথেই তোমার ইলেকট্রন নির্গমন নিশ্চিত হবে। কিন্তু আসলে আলোর এই ইলেকট্রনটা নির্গত হওয়ার কথা কিন্তু হচ্ছে 300 দিন পর, যেটা টোটালি যে তাৎক্ষণিক প্রক্রিয়া সেই বিষয়টাকেও হচ্ছে গিয়ে তোমার ব্যাখ্যা প্রদান করতে পারছে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ফটো ইলেকট্রিক ইফেক্টে বলা হয়েছে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বা গতিবেগ তোমার কিসের উপর নির্ভরশীল, তীব্রতার উপর নির্ভরশীল, যা কম্পাঙ্কের উপর নির্ভরশীল না, যেটা আসলে চিরায়ত যে পদার্থবিজ্ঞানের অংশটা আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এবং লাস্টলি যে বিষয়টা হচ্ছে ব্যর্থতা দেখা হয় যে কম্পাঙ্ক বৃদ্ধির সাথে সাথে কিন্তু তোমার ফটোতড়িৎ প্রবাহটা বৃদ্ধি পায়, কিন্তু সূচক কম্পাঙ্কের নিচে আবার কি হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়াটা শুরু হয় না। এই বিষয়টাও কিন্তু মূলত হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা চিরায়ত যে তত্ত্ব আছে চিরায়ত তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। তো এই বিষয়গুলো আমার ফটো ইলেকট্রিক ইফেক্ট সংক্রান্ত যে ধারণাটা ছিল সেই ফটো ইলেকট্রিক ইফেক্ট সংক্রান্ত আইনস্টাইনের যে সমীকরণ এবং বেসিক যে ধারণাটা আছে আমরা মোটামুটি এইটুকু পড়লে কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের যে টপিকগুলো আছে সেই অংশটা নিয়ে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা আরও সামনের দিকে অগ্রসর হব। ভালো থেকো তোমরা, সাবধানে থেকো। ধন্যবাদ সবাইকে।